অনেকদিন আগেকার কথা। এই গ্রামের নাম ছিল মধুপুর। মধুপুর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপূর্ব। চারিপাশে সবুজে ঘেরা মাঠ, ছোট ছোট নদী এবং নানা ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা ছিল এই গ্রাম। আর এই পাখির কিচিরমিচির শব্দ বলে দিত যে ভোর হয়ে গেছে। সে গ্রামের শেষ প্রান্তে সুন্দরী নামে এক কালো মেয়ে বাস করত। সে তার দাদা বৌদির সাথে থাকতো, কারণ ছোটবেলায় তার মা বাবা দুজনেই এক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তবে তার দাদা বৌদি সুন্দরীকে একদম সহ্য করতে পারত না। প্রতিদিনকার মতো সুন্দরী বাড়ির সমস্ত কাজ সেরে কলসি নিয়ে জঙ্গলের একটি সরু পথ দিয়ে জলাশয়ের দিকে জল আনতে যেতে থাকে। এবং কিছুক্ষণ যাবার পর সুন্দরী জলাশয়ের সামনে পৌঁছায়। তবে প্রথম থেকে সেই জলাশয়ের সামনে গ্রামের কিছু প্রতিবেশী আগে থেকেই ছিল। তারা সুন্দরীকে দেখা মাত্রই উপহাস করা শুরু করে। সত্যি আমি কিছুতেই বুঝতে পারি না যে এর নাম সুন্দরী কি করে হয়। জানি না ওর বাবা মা কি মনে করে এর নাম সুন্দরী দিয়েছিল। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। না আছে রূপ, না আছে গুণ, এ সত্ত্বেও এর নাম সুন্দরী হয় কিভাবে? আমার মনে হয় সেই সময় ওর মা বাবা হয়তো ভালো করে দেখতে পায়নি। যদি দেখতো তবে অপয়া কুৎসিত কালমের নাম একটা কখনো রাখতো না, যাকে কিনা দেখা মাত্রই সারাটা দিন খারাপ যায়। আর এই সব কথা সুন্দরীর বুকে তীরের মতো গেঁথে পড়ে। তবু সে কিছু না বলে চুপ করে থাকে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো এখান থেকে, তা না হলে এই মেয়ের স্পর্শে এখানকার জলও দূষিত হয়ে যেতে পারে। এই কথা বলে দুজনেই জল নিয়ে সেখান থেকে চলে যায়। আর অসহায় সুন্দরী জলাশয়ের সামনে বসে পড়ে। সে খুব কষ্ট পেতে থাকে আর আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। ঠিক সেই সময় সেখানে উজ্জ্বল আলোর ঝিলমিলের বাথরুমে এক সাধু বাবা উপস্থিত হন। কে রে মা, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? প্রণাম সাধু বাবা, আমি এক অভাগিনী মেয়ে। আমার গায়ের রং কালো বলে কেউ আমার সাথে ভালোভাবে কথা বলে না, বরং আমাকে দেখলে দূরে সরে যায়। তাছাড়া আমার নাম সুন্দরী বলে গ্রামের সবাই আমার নাম নিয়ে ঠাট্টা করে উপহাস করে। আমার যে খুব খারাপ লাগে সাধু বাবা। কালো বলে কি আমি মানুষ নয়? কালো বলে আমার নাম সুন্দরী হতে পারে না? অবশ্যই পারে। একজন মা বাবার চোখে তাদের সন্তান সব সময়ের জন্য সুন্দর হয়। তাই হয়তো তোমার মা বাবা ভালোবেসে আদর করে নাম দিয়েছিল সুন্দরী। তবে যারা তোমার সাথে এমনটা করছে তাদের মনের ভেতর অনেক অসংখ্য কালো কালো দাগ আছে, যা তাদের কথা এবং ব্যবহারের মাধ্যমে বাইরে প্রকাশ পাচ্ছে। তবে তুমি সেই অজ্ঞানী এবং মূর্খ লোকের কথায় কিছু মনে করো না। রাতের পরে যেমন সকাল আসে, তেমনি তোমার জীবনেও এক সুন্দর মুহূর্ত আসবে। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে অন্তর্ধান হয়ে যান এবং সুন্দরী নিজের মনকে শান্ত করে এবং জল নিয়ে বাড়ি চলে আসে। সুন্দরী বাড়ি এসে তার বৌদিকে দেখতে পায়। মহারানীর আসার সময় হলো, বলি কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? তোকে না বলেছিলাম আজ পাত্রপক্ষ দেখতে আসবে? হ্যাঁ বলেছিল, কিন্তু হয়েছে হয়েছে, এখন ঘরে যা এবং বিছানার ওপর একটি শাড়ি রাখা রয়েছে, সেই শাড়িটি পরে পাত্রপক্ষের সামনে আসিস। আর মনে করে তোর এই কালো মুখে চুনো পাউডার মাখার কথা বলিস না যেন। যদি আজও তো কেউ পছন্দ না করে তাহলে বুঝবি। এই কথা শুনে সুন্দরী খুব কষ্ট পায়। আমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেখানে আমার কি দোষ বৌদি? চুপ, একদম চুপ, মুখে মুখে আবার কথা বলছে। তখনই সুন্দরীর দাদা সেখানে আসে। আরে আরে, কি হয়েছে? এত চিৎকার কিসের? আর এমন করে বাইরে দাঁড়িয়ে আছে কেন?
পাত্রপক্ষ থেকে খবর দিয়েছে তারা এখনই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তাই দেরি না করে ওই দিকের কাজগুলো একটু গুছিয়ে রেখো। কিছুক্ষণ পরে পাত্রপক্ষ সুন্দরীকে দেখতে চলে আসে। আমার বোন বলে বলছি না, সুন্দরী খুব গুণবতী মেয়ে। বাড়ির সমস্ত কাজ সে নিজে হাতে সামলাতে পারে, তাছাড়া হাতের কাজও শিখেছে। আর সব থেকে বড় কথা হলো, আমার বোন খুব মিশুকি, কারণ সে অল্প সময়ের মধ্যেও পরকেও আপন করে নিতে পারে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। তবে অনেক সময় হয়ে গেল, চা মিষ্টিও তো সবই খেলাম, এবার পাত্রীকে একবার নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, যাও সুন্দরীকে নিয়ে আসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। এই বলে বৌদি সুন্দরীকে নিয়ে আসে। এই হচ্ছে আমাদের আদরের বোন সুন্দরী, যার কথা এতক্ষণ বলেছিলাম। এই কথা শোনা মাত্র পাত্রপক্ষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এবং তারা সুন্দরীকে দেখে খুব অবাক হয়ে যান। কারণ তারা ভেবেছিল যখন নাম সুন্দরী সে হয়তো অনেক রূপবতী হবে, কিন্তু তাদের ধারণা ভেঙে যায়। আমাদের দেখা হয়ে গেছে, এবার তুমি ভেতরে যেতে পারো। এরপর সুন্দরী সেখান থেকে চলে যায়। এই কালো মেয়েটি আপনাদের বোন ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম সে হয়তো এই বাড়ির কাজের লোক। না না না, এরকম কালো মেয়ের সাথে আমার ছেলের বিয়ে কিছুতেই দেব না। দয়া করে এরকম কথা বলবেন না। বাবা বাবা, আমার কিন্তু ফর্সা রূপবতী বউ চাই, কালো মেয়ে কিছুতেই বিয়ে করবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই হবে। আগে জানলে এরকম কালো মেয়ে দেখতে কখনো আসতাম না, মাঝখান থেকে শুধু আমাদের অযথা সময় নষ্ট হলো। আর সুন্দরী পাশের ঘর থেকে সব কিছু শুনতে পায় এবং খুব কষ্ট পেতে থাকে এবং তার চোখের কোণে জল নেমে আসে। এরপর পাত্রপক্ষরা সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন বৌদি সুন্দরীর ওপর ভীষণ রেগে যায় এবং তাকে সহ্য করতে না পেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। কারণ এখন তো আমি তোমাদের বোঝা হয়ে গেছি, তাই না? আজ যদি মা বাবা বেঁচে থাকতেন তবে তোমরা আমার সাথে এমনটা কখনোই করতে পারতে না। ছোটবেলা থেকে তোমরা আমাকে যা কাজ করতে বলেছ আমি তাই করেছি এবং যেভাবে চলতে বলেছ আমি সেভাবেই চলেছি। তবে আজ আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম। এরপর সুন্দরী তার দাদার দিকে দেখে, কিন্তু তার দাদা চুপ করে থাকে। অসহায় সুন্দরী বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় এবং চলতে চলতে সে এক গভীর বনে চলে আসে এবং একটি গাছের নিচে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। আমি কখনো কারোর সাথে খারাপ ভাবে কথা বলি না এবং খারাপ ব্যবহার করি না, তবু সবাই আমাকে কেন কষ্ট দেয় ভগবান? আমি দেখতে কালো, এতে আমার অপরাধ কি? কালো তো একটি গায়ের রং, এ কখনো কারো পরিচয় হতে পারে না। এই কথা বলে সুন্দরী খুব জোরে জোরে কাঁদতে শুরু করে এবং সে সময় তার এক বিন্দু চোখের জল মাটিতে পড়তেই এক আশ্চর্য ঘটনা ঘটে। কারণ সেই কালো মেয়ের চোখের জল থেকেই সেখানে এক অদ্ভুত সুগন্ধ ফুলের গাছের জন্ম হয়। আর এই দৃশ্য দেখা মাত্রই সুন্দরী খুব ঘাবড়ে যায় এবং তার শরীর একদম শিউরে ওঠে। এ এ আমি কি দেখছি? এটা কি কখনো সম্ভব হতে পারে? কিছুক্ষণ আগেই তো এই জায়গাটা ফাঁকা ছিল, তবে হঠাৎ করে এখানে ফুল গাছটি এলো কি করে? মনে হচ্ছে এই বনের মধ্যে কোনো এক মায়াবী শক্তি আছে। তা না হলে আমার চোখের জল মাটিতে পড়তে এক সুন্দর পদ্ম ফুল কি করে হয়ে যেতে পারে? তখনই সুন্দরীর কানে এক আওয়াজ ভেসে আসে, তাই সে দেরি না করে সামনের দিকে এগোতে থাকে এবং একজন বুড়িমাকে দেখতে পায়। কি হয়েছে বুড়িমা? কে রে তুই? আমার নাম সুন্দরী। ও, আসলে আমার বয়স হয়েছে তো,
তাই চোখে কেমন যেন ঝাপসা দেখছি, ঠিক করে দেখতে পাই না। আচ্ছা মা, তুই আমাকে একটু সাহায্য করতে পারবি? হ্যাঁ বুড়িমা, বলুন আমি কি করতে পারি? আমার জ্বালানিগুলো একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবি? এই জঙ্গলের পাশে আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি এক্ষুনি বাড়িতে দিয়ে আসছি। কিন্তু এতে তোমার অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া তোমার বাড়ির লোকজন তোমার জন্য চিন্তা করতে পারে। না না বুড়িমা, আমার জন্য চিন্তা করার মতো এ দুনিয়ায় কেউ নেই। কেন মা, কি হয়েছে তোমার? এমন করে বলছো যে? এরপর সুন্দরী সব ঘটনা বিস্তারে একে একে বলতে থাকে। তুমি কোনো চিন্তা করো না মা, একদিন দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। তবে তোমার যদি কোনো অসুবিধা না থাকে, তাহলে আমার সেই ছোট্ট কুটিরে থাকতে পারো আমার মেয়ের মতো। এরপর থেকে সুন্দরী সেই বুড়িমায়ের কাছে থাকতে শুরু করে এবং এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আর এই রাজ্যে রাজকুমার সূর্য ছিল অভিশপ্ত। রাজা রুদ্রনীল রাজকুমার সূর্যের জন্য অনেক কিছু করেছে, তো তাতেই কোনো লাভ হয়নি। কি হয়েছে সূর্য? দাসী বলল তুমি নাকি আজও খাবার খাওনি। এইভাবে যে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। হ্যাঁ বাবা, খাইনি। আমার যে একদম ভালো লাগছে না। হ্যাঁ বাবা, সবই বুঝি। তুমি এই অভিশপ্ত জীবন নিয়ে বড়ই কষ্টে আছো। তবে ভগবানের প্রতি বিশ্বাস রাখো। একদিন সময়ের সাথে সাথে এই অভিশাপ জীবন থেকে তুমি অবশ্যই মুক্তি পাবে। হ্যাঁ বাবা, তোমার কথাই যেন সত্যি হয়। আর এইভাবে ঘরবন্দি হয়ে থাকলে যে আরো মন খারাপ লাগবে। তাই বলছি যে মন্ত্রী মশাইয়ের সাথে বাইরে কোথাও থেকে ঘুরে এসো, দেখবে মন অনেক ভালো হয়ে যাবে। হ্যাঁ বাবা, যাব। তবে আজ নয়, কারণ আজকে আমার বাইরে যাওয়ার একদম ইচ্ছে করছে না। অন্যদিকে সুন্দরী রাতে কিছুতেই ঘুমাতে পারছিল না, কারণ সে বারবার চিন্তা করতে থাকে সে কিভাবে নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের একটি পরিচয় গড়ে তুলবে। আমার কাছে সেরকম কোনো অর্থ নেই যে যার সাহায্যে আমি কোনো ব্যবসা করতে পারি। আর বুড়ি মায়ের কাছে আমি চাইতে পারবো না, কারণ বুড়ি মায়ের সেরকম কোনো অবস্থাই নেই। তাছাড়া তিনি আমাকে এখানে থাকতে দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড়। সুন্দরী এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে থাকে এবং নিজেকে সেই পদ্ম ফুলের সামনে দেখতে পায়। আর সেখানে উজ্জ্বল আলোর জ্যোতির ঝিলমিলের মাধ্যমে সাধু বাবা এসে উপস্থিত হন। আর সাধু বাবা সুন্দরীকে বলে, মা রে, তোর ভাগ্য যে খুলতে চলেছে। তাই তো প্রকৃতির দেবী প্রসন্ন হয়ে তোকে এই পদ্ম ফুল উপহার স্বরূপ দিয়েছেন। প্রণাম সাধু বাবা, কিন্তু আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে সব বুঝতে পারবি। তুই যে বিষয়ে চিন্তা করছিস তার সমাধান এখান থেকে পেতে পারিস। মানে এই পদ্ম ফুল বিক্রি করে তুই অর্থ উপার্জন করে নিজের একটা পরিচয় করে তুলতে পারবি। আমাকে পথ দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। তবে অসৎ মনে এবং লোভে পড়ে কখনো কোনো খারাপ কাজ করিস না, এতে বিপদ হতে পারে। এইটুকু কথা বলে সাধু বাবা সেখান থেকে অন্তর্ধান হয়ে যায় এবং সুন্দরীর স্বপ্ন ভেঙে যায়। সে চোখ খুলে নিজেকে বিছানার মধ্যে দেখতে পায়। সেই সময় সুন্দরী খুব ঘাবড়েছিল, তার গলা যেন একেবারে শুকিয়ে যাচ্ছিল। রাজকুমার সূর্য পরের দিন একটু সময় কাটানোর জন্য সেই গভীর মায়াবী বনে আসে।
যাই হোক, আজ অনেক দিন বাদে এখানে একটু একা সময় কাটাতে এলাম। তাছাড়া গ্রামে এবং রাজ্যে মানুষেরা আমাকে দেখলে সবাই ছুটে পালায়, আর এসব দেখে আমার খুব খারাপ লাগে। কিন্তু এখানে আজ কেউ নেই, আর আমাকেও মুখ ঢেকে পালাতে হবে না। রাজকুমার সূর্য বনের এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে এবং ঘুরতে ঘুরতে রাজকুমার সূর্য সেই লাল পদ্ম ফুলের সামনে চলে আসে। আর সেখানে আগে থেকেই সুন্দরী উপস্থিত ছিল। সুন্দরী রাজকুমার সূর্যর দিকে এক নজরে তাকিয়ে থাকে, কারণ রাজকুমার সূর্য দেখতে খুবই সুন্দর ছিল। কিন্তু সুন্দরী জানতো না যে এই রাজ্যের রাজকুমার অভিশপ্ত জীবনযাপন করছে। কি হয়েছে আপনার? আমাকে দেখে এভাবে মুখ লুকাচ্ছেন কেন? কেন, তুমি আমার সম্বন্ধে কিছু জানো না? না না, আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। তাছাড়া আমি এই গ্রামে কয়েকদিন আগেই এসেছি। আচ্ছা, তোমার নাম কি আর কোথায় থাকো? আমার নাম সুন্দরী। আমি বনের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বুড়ি মায়ের সাথে থাকি। তোমার সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। তবে আমি এখন আসি, তা না হলে বাবা আমার জন্য অনেক চিন্তা করবেন, কারণ আমি যে মন্ত্রী মশাইকে সাথে নিয়ে আসিনি। এই কথা বলে রাজকুমার সূর্য সেখান থেকে চলে যায় এবং সুন্দরীর ঝুড়ির মধ্যে লাল পদ্ম ফুল সংগ্রহ করে বাজারে নিয়ে আসে। ফুল ফুল, লাল পদ্ম ফুল নিয়ে যান। কাকিমা, কাকু, এদিকে আসো। এই পদ্ম ফুলের অনেক উপকারিতা আছে। যেমন এই লাল পদ্ম ফুলটি আপনাদের সারা ঘর সুগন্ধে ভরিয়ে দেবে, ঠিক তেমনি মনকে শান্ত করবে এবং সব দুশ্চিন্তা দূর করবে। তাছাড়া এই লাল পদ্ম ফুল আর অন্য কোথাও পাবেন না। তখন সুন্দরীর আওয়াজ শুনে এক কাকু তার সামনে আসে। বলুন কাকু, আপনাকে কটা ফুল দেব? আমি ফুল নিতে আসিনি, বলতে এসেছি যে মেয়ে মানুষ হয়ে এই বাজারে ফুল বিক্রি করতে এসেছো, লজ্জা করে না? সুন্দরী চুপ করে থাকে না, রেগে গিয়ে মুখের ওপর বলে দেয়। কেন কাকু, মেয়ে বুঝি মানুষ নয়? মেয়ে মানুষ যদি বাজারে কিছু বিক্রি করতে আসে তাহলে সেখানে লজ্জার কিসের? আমি তো আর কোনো খারাপ কাজ করছি না। তাছাড়া কে কোন কাজ করবে তা কাজের মধ্যে লেখা থাকে না। তাই ছেলে মেয়ে সবাই সমানভাবে সব কাজ করতে পারে। এরপর কাকুটি সেখান থেকে চলে যায় এবং ধীরে ধীরে এক এক করে লোকজন সুন্দরীর দিকে আসতে থাকে এবং অবশেষে সব ফুল বিক্রি হয়ে যায়। এতে সুন্দরীও খুব খুশি হয় এবং বুড়িমার জন্য শাড়ি এবং কিছু ফল নিয়ে বাড়ি চলে আসে। দেখো দেখো বুড়িমা, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছে। তুই আমার জন্য কি নিয়ে এসেছিস রে? তোমার জন্য নতুন শাড়ি এবং কিছু ফল আছে, কারণ আমি ফুল বিক্রি করে কিছু টাকা রোজগার করতে পেরেছি বুড়িমা। তাই আজ আমার ভীষণ আনন্দ হচ্ছে। এ তো খুব ভালো কথা, কিন্তু এত সব হলো কি করে? এরপর সুন্দরী সব কিছু একে একে বুড়িমাকে খুলে বলে। ভগবান হয়তো এতদিনে আমাদের দিকে মুখ চেয়ে দেখেছেন। এভাবে সুন্দরী প্রতিদিন লাল পদ্ম ফুল বিক্রি করত এবং দিনে দিনে তার বিক্রির পরিমাণ বাড়তে থাকে এবং মানুষজন ভালোবেসে তার কাছ থেকে সব ফুল নিয়ে নিত। এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং সুন্দরী ধীরে ধীরে বুড়িমার জন্য একটি সুন্দর বাড়ি করে দেয়। আর এ দেখে বুড়িমা খুব খুশি হন। একদিন সুন্দরী বুড়িমাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বুড়িমা, এই রাজ্যের রাজকুমার সূর্য এত ভালো মানুষ, তবু তিনি অভিশপ্ত কেন? এমন কি হয়েছিল? আমি ভালো করে জানি না, তবে শুনছিলাম যে অনেক দিন আগে রাজকুমার একটি নিরীহ প্রাণী হত্যা করেছিল, আর সেই পশু তাকে অভিশাপ দিয়ে বলেছিল যে যখনই যে কোনো মেয়েকে বিবাহ করতে চাইবে তখনই সেই মেয়েটির মৃত্যু হবে। তবে রাজবাড়ি এবং সিংহাসনের লোভে পড়ে অনেক মেয়ে তাকে বিবাহ করতে রাজি হয়েছিলেন, কিন্তু শেষমেশ তাদের মৃত্যু হয়।
আর এই ঘটনার পর থেকে রাজকুমারের সাথে বিবাহ করা তো দূরের কথা, কেউ কথা পর্যন্ত বলে না। তাকে দেখলে সবাই পালায়। এইসব কথা শুনে সুন্দরী অবাক হয়ে যায়। আচ্ছা ঠাকুমা, এর কি কোনো উপায় নেই? হয়তো উপায় কোনো আছে, তবে এ ব্যাপারে রাজকুমার ভালোভাবে বলতে পারবে। এরপর সুন্দরী সেখান থেকে চলে যায় এবং রাজকুমার সূর্যর সাথে দেখা করার জন্য রাজ দরবারে এসে হাজির হয় এবং সেখানে এসে তিনি রাজা রুদ্রনীলকে রাজ দরবারে দেখতে পান। প্রণাম মহারাজ, আমার নাম সুন্দরী, আমি পাশের গ্রাম থেকে এসেছি। হ্যাঁ, আমি তোমার জন্য কি করতে পারি? মহারাজ, আমি রাজকুমার সূর্যের সাথে দেখা করতে এসেছি। কিন্তু কেন? মহারাজ, আমি শুনেছি যে রাজকুমার সূর্য অভিশপ্ত, তবে সেই সমস্যা সমাধানের অবশ্যই কোনো উপায় আছে। আমি তাই সেই উপায় জানতে রাজকুমার সূর্যের সাথে দেখা করতে এসেছি। এই কথা শুনে রাজা রুদ্রনীল খুব অবাক হয়ে যান। আচ্ছা বেশ, এই তোরা কে কোথায় আছিস সেদিকে আয়, যা রাজকুমার সূর্যের কক্ষটি দেখিয়ে দে। এরপর এক প্রহরী সুন্দরীকে রাজকুমার সূর্যের কক্ষে নিয়ে আসে। কেমন আছেন রাজকুমার? এই তো কোনো রকম চলে যাচ্ছে, তবে তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। কিন্তু হঠাৎ করে তুমি এখানে? হ্যাঁ রাজকুমার, আমি আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, তুমি কি বলতে চাও? কিছু মনে করো না রাজকুমার, আমি আপনার অভিশপ্ত জীবনের ব্যাপারে জানতে চাই এবং আপনাকে মুক্ত করতে চাই। কিন্তু এ যে কখনো সম্ভব না সুন্দরী। কেন রাজকুমার, এর কি কোনো উপায় নেই? উপায় আছে, তবে সেই পথ অনেক কঠিন। আপনি শুধু একবার বলুন, কারণ আমি আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত আছি। এই কথা শুনে রাজকুমার খুব অবাক হয়ে যান এবং সুন্দরীকে নিয়ে এক গভীর জঙ্গলে পৌঁছে যায়। এই সেই জঙ্গল যেখানে আমি একটা বড় ভুল কাজ করে ফেলেছিলাম, যার জন্য আমি অনুতপ্ত এবং ক্ষমা প্রার্থী। জানি না সেদিন হঠাৎ করে আমার কি হয়েছিল যে এক নিরীহ পশুকে হত্যা করে ফেলি, যার ফলে এক মুনিবরের ধ্যান নষ্ট হয়ে যায় এবং সেই মুনিবর ক্রুদ্ধ হয়ে আমাকে অভিশাপ দেন, যার ফলস্বরূপ আমাকে এত বছর ধরে তার দেওয়া সেই অভিশাপ নিয়ে চলতে হচ্ছে। তবে যখন আমি মুনিবরের কাছে হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চাই, তখন তিনি একটি উপায় বলেছিলেন, কিন্তু সেই উপায় খুবই কঠিন। মণিবর কি বলেছিলেন রাজকুমার? যে মেয়ের মনের ভেতর কোনো কালো দাগ নেই, অহংকার নেই, লোভ লালসা নেই, এবং আমি অভিশপ্ত জানার পরে সে যদি স্বচ্ছ পবিত্র মনে আমার জন্য নীলমণি পুকুর থেকে নীল পাথর এনে দিতে পারে, তবেই আমি এই অভিশাপ জীবন থেকে মুক্তি পেতে পারি। আপনি যদি অনুমতি দেন তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। না না সুন্দরী, এতে তোমার অনেক বিপদ হতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি চাই না যে আমার কারণে তোমার কোনো ক্ষতি হোক। তাছাড়া আমি যে তোমাকে মনে মনে পছন্দ করি, কারণ তোমার কথা এবং ব্যবহার আমার খুবই ভালো লেগেছে। রাজকুমার, আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন। এরপর সুন্দরী মনকে স্থির করে এবং সাহস নিয়ে সেই নীলমণি পুকুরের দিকে এগোতে থাকে। কিন্তু রাজকুমার সেইখানে দাঁড়িয়েছিল, কারণ রাজকুমারের সেই নীলমণি পুকুরে যাওয়া বারণ ছিল। তারপর সুন্দরী সেই নীলমণি পুকুরে নামে এবং দুহাত জোর করে নীলমণি পুকুরকে প্রণাম জানায় আর বলে, হে নীলমণি পুকুর, আমি তোমার কাছ থেকে নীল পাথর নিতে এসেছি। দয়া করে আমাকে নীল পাথর নিয়ে যাওয়ার অনুমতি দাও এবং সাহায্য করো। এরপর সুন্দরী প্রকৃতির দেবীকে স্মরণ করে সেই নীল পাথরটি খুঁজতে থাকে, আর প্রকৃতির দেবী সুন্দরীর প্রতি খুশি হয়ে সেই নীল পাথরটি উজ্জ্বল আলোর ঝিলমিলের মাধ্যমে একটি পদ্ম ফুলের ওপর রাখে। সুন্দরী নীল পাথরটি পদ্ম ফুলের ওপর দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায় এবং ভীষণ খুশি হয়।
আর সেই সময় নীল পাথরটি খুব ঝলমল করছিল। এই তো সেই নীল পাথর যার কথা রাজকুমার সূর্য বলেছিল। তোমাকে অনেক ধন্যবাদ নীলমণি পুকুর। এই কথা বলে সুন্দরী নীল পাথরটি হাতে তুলে নেয় এবং নীল পাথরটি হাতে তুলে নিতে সেই বনে লাল পদ্ম ফুলটি হঠাৎ করে উধাও হয়ে যায়, যা সুন্দরীর চোখের জল থেকে সৃষ্টি হয়েছিল। এদিকে রাজকুমার সূর্য সুন্দরীর জন্য অনেক চিন্তা করতে থাকে। হে ঈশ্বর, সুন্দরীর যেন কোনো ক্ষতি না হয়, এর বিনিময়ে তুমি আমার প্রাণ নিয়ে নাও। ঠিক সে সময় সুন্দরী রাজকুমারের সামনে আসে, আর রাজকুমার সুন্দরীকে দেখতে পেয়ে খুশি হয়। এরপর রাজকুমার নীল পাথর কপালে ছোঁয়াতে হঠাৎ করে নীল পাথরটি উজ্জ্বল এক ঝিলমিল আলোর সাহায্যে উধাও হয়ে যায়। আমি অভিশাপ থেকে মুক্তি পেতে পেরেছি। আমাকে আর অভিশপ্ত জীবন নিয়ে বয়ে চলতে হবে না। একমাত্র তোমার জন্য আমি আজ এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেতে পেরেছি। সুন্দরী, তুমি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছো। সুন্দরী, আমি তোমাকে একটি কথা বলতে চাই। এই কথাটি অনেকদিন আগেই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি অভিশপ্ত থাকায় তোমাকে বলতে পারিনি। হ্যাঁ বলুন রাজকুমার, আপনি কি বলতে চান? যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই, কারণ আমি যে কখন তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি তা নিজেও জানি না। তাছাড়া তোমার মনটি তোমার মতোই সুন্দর, যা আমাকে খুব মুগ্ধ করেছে। আপনার মতো রাজকুমারকে ভাগ্য করে পাওয়া যায়। তাছাড়া আপনাকে বিবাহ করতে আমার কোনো অসুবিধা নেই। ঠিক সে সময় ওখানে রাজা রুদ্রনীল আসে। সবকিছু ঠিকঠাক আছে তো রাজকুমার? প্রহরী বলল তোমাকে নাকি তাড়াহুড়ো করে বের হতে দেখেছে, আর এই শুনে আমি খুব চিন্তায় পড়ে যাই। আর তোমার আসতে দেরি হচ্ছে বলে মন্ত্রীকে নিয়ে আমি বেরিয়ে পড়ি এবং খুঁজতে খুঁজতে এখানে চলে আসি। এসে ভালোই করেছো বাবা, কারণ তোমার ছেলে আর অভিশপ্ত নয়। কারণ এই মেয়ে সুন্দরী তোমার ছেলেকে অভিশাপ থেকে চিরকালের মতো মুক্তি দিয়েছে। আর সুন্দরীকে আমি খুব পছন্দ করি বাবা, এবং তাকে বিবাহ করতে চাই। এই তো খুব আনন্দের কথা। আর সেই আনন্দে আমি প্রজাদের সামনে তোমার রাজ্যাভিষেকের কথা ঘোষণা করব। তারপর তারা সবাই রাজদরবারে চলে আসে এবং রাজকুমার সূর্যকে এই রাজ্যে রাজা আর সুন্দরীকে রানী হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরী খুব খুশি ছিল, কারণ একসময় তাকে যারা কালো বলে অবহেলা করেছে এবং দূরে সরিয়ে দিয়েছে, আজ তারাই সুন্দরীকে একবার দেখার জন্য রাজদরবারে ভিড় জমায়েত করছে এবং নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করছে। নিয়তি তাকে আজ যেন এই জায়গায় নিয়ে এসেছে। কথাই আছে না, রাতের পরে সকাল আসে, ঠিক তেমনি সুন্দরীর জীবনে সেই সকাল সূর্য উদিত হয়েছে।